আজকে আমরা লেখাবো ভারতের পার্লামেন্টের দুটি কক্ষের মধ্যে সম্পর্ক। কোশ্চেন লেখো। ভারতের পার্লামেন্টের বা সংসদের উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। অথবা ভারতের কেন্দ্রীয় আইনসভা, রাজ্যসভা ও লোকসভার মধ্যে সম্পর্ক আলোচনা করো। অ্যান্সার: লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতিকে নিয়ে পার্লামেন্ট গঠিত। গঠনগত এবং ক্ষমতাগত দিক থেকে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ক আলোচনার ক্ষেত্রে উল্লেখ করা দরকার। প্যারাসেন্স হেডলাইন: গঠনগত পার্থক্য। কোলন ড্যাশ দিয়ে প্যারাসেন্স করে 1 নাম্বার দিয়ে লোকসভার সদস্য সংখ্যা রাজ্যসভার থেকে বেশি। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হবে 552, কিন্তু বর্তমানে লোকসভার সদস্য সংখ্যা 545। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হবে 250, কিন্তু বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা 245। প্যারাসেন্স নাম্বার 2: লোকসভার সদস্যরা সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন, কিন্তু রাজ্যসভার সদস্যরা রাজ্য আইনসভা, বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী নির্বাচিত হন। নাম্বার 3.3: লোকসভায় যদি উপযুক্ত সংখ্যক ইঙ্গ ভারতীয় সদস্য না থাকে, তাহলে রাষ্ট্রপতি ওই সম্প্রদায়ের মধ্য থেকে 2 জনকে মনোনীত করতে পারেন। অন্যদিকে রাষ্ট্রপতি রাজ্যসভায় 12 জন সদস্যকে মনোনীত করতে পারেন। নাম্বার 4: লোকসভার সদস্য হতে গেলে
কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। অন্যদিকে রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে 30 বছর বয়স হতে হবে। নাম্বার 5, প্যারা চেঞ্জ করে নাম্বার 5, লোকসভা অস্থায়ী লোকসভার সদস্যরা 5 বছর পর বিদায় নেন, আবার নতুন করে নির্বাচন হয়। অন্যদিকে রাজ্যসভা স্থায়ী কক্ষ, কারণ রাজ্যসভার সব সদস্য একই সময়ে বিদায় নেন না। প্রতি 2 বছর অন্তর 1/3 সদস্য বিদায় নেন এবং তার জায়গায় 1/3 সদস্য নতুনভাবে নির্বাচিত হন। পরের পয়েন্ট, লোকসভার কার্যকাল 5 বছর, ফলে সদস্যদের কার্যকাল 5 বছর। অন্যদিকে রাজ্যসভার সদস্যদের কার্যকাল 6 বছর। প্যারা চেঞ্জ করো, হেডলাইন দিতে হবে। ক্ষমতাগত ক্ষেত্রে পার্থক্য, কোলন ড্যাশ। ক্ষমতা মর্যাদার দিক থেকে লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সম্পর্ককে 3টি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। কোলন ড্যাশ 1 নাম্বার দিয়ে হেডলাইন দিতে হবে। যেসব ক্ষেত্রে উভয়ের ক্ষমতা সমান, আন্ডারলাইন করো, প্যারা চেঞ্জ করে। 1 নাম্বার, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি নির্বাচন এবং রাষ্ট্রপতির অপসারণের ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা সমান ক্ষমতা ভোগ করে। নাম্বার 2, প্যারাসেন্স নাম্বার 2, অর্থ বিল ছাড়া যে কোনো বিল বা আইন পাশের ক্ষেত্রে লোকসভা ও রাজ্যসভা একই ক্ষমতা ভোগ করে। নাম্বার 3, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের অপসারণ, কেন্দ্রীয় রাষ্ট্রকৃত কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ, মুখ্য নির্বাচন কমিশনার ও অন্যান্য সদস্যদের অপসারণের ক্ষেত্রে উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে। প্যারাচেঞ্জ নাম্বার 4, জরুরি অবস্থার ঘোষণার অনুমোদন, বিভিন্ন কমিশনের রিপোর্ট পেশ প্রভৃতি ব্যাপারে উভয় কক্ষ সমান ক্ষমতা আর অধিকারী। নাম্বার 4, উভয় কক্ষই সভার অধিকার ও সভার অবমাননার জন্য নিজ সদস্যকে এবং বাইরের ব্যক্তিকে শাস্তি দিতে পারে। 4টি পয়েন্ট হয়ে গেল। এবারে প্যারাসেন্স করতে হবে। নাম্বার 2, হেডলাইন, যেসব ক্ষেত্রে লোকসভা
অধিক ক্ষমতা ভোগ করে। আন্ডারলাইন, প্যারা চেঞ্জ করে এর আবার পয়েন্ট হবে। নাম্বার 1, সরকার গঠনের ব্যাপারে লোকসভায় একমাত্র ক্ষমতা ভোগ করে। লোকসভা নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন এবং অন্যান্য মন্ত্রী হন। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে কয়েকটি দল মিলে লোকসভাতেই সরকার গঠিত হয়। নাম্বার 2, প্যারাসেন্স নাম্বার 2, সরকারকে অর্থাৎ শাসন বিভাগকে লোকসভা নিয়ন্ত্রণ করে। মন্ত্রীরা ব্যক্তিগতভাবে এবং যৌথভাবে তাদের কাজের জন্য লোকসভার কাছে দায়িত্বশীল। নাম্বার 3, প্যারাসেন্স নাম্বার 3, আর্থিক বিষয়ে লোকসভা ব্যাপক ক্ষমতা ভোগ করে। অর্থবিল একমাত্র লোকসভাতেই উত্থাপিত হয়। নাম্বার 4, সাধারণ বিল পাশের ক্ষেত্রে কোনো বিল নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকেন এবং এই অধিবেশনে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। এক্ষেত্রে লোকসভার সদস্য বেশি বলে লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে। নাম্বার 5, জরুরি অবস্থার বিষয়ে লোকসভার ক্ষমতা বেশি। প্রধানমন্ত্রী জরুরি অবস্থা ঘোষণার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দেন এবং এই পরামর্শ রাষ্ট্রপতি মেনে নিতে বাধ্য। নাম্বার 6, লোকসভার নেতাই প্রধানমন্ত্রী এবং এই প্রধানমন্ত্রী জাতীয় নেতার সম্মান পান। প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান এবং দেশের প্রকৃত শাসক। এক্ষেত্রে লোকসভার প্রাধান্য লক্ষ্য করা যায়। প্যারা চেঞ্জ করো। নাম্বার 3, হেডলাইন, যেসব ব্যাপারে রাজ্যসভা অধিক ক্ষমতা ভোগ করে। যেসব ব্যাপারে রাজ্যসভা অধিক ক্ষমতা ভোগ করে। প্যারা চেঞ্জ করো। নাম্বার 1, রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না। লোকসভাকে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন। নাম্বার 2, জাতীয় স্বার্থে রাজ্যসভা যদি সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করবে, তাহলে সেক্ষেত্রে পার্লামেন্ট আইন তৈরি করে। ব্র্যাকেটে 249 ধারা দাঁড়িয়ে। নাম্বার 3, অল ইন্ডিয়া সার্ভিস সংক্রান্ত বিষয়ে রাজ্যসভা বিশেষ ক্ষমতার অধিকারী। ব্র্যাকেটে 312 ধারা।
ব্র্যাকেট ক্লোজ করে দাঁড়ি। 4, উপরাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান হওয়ার ফলে রাজ্যসভার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। তাহলে আমরা দেখলাম যেসব ক্ষেত্রে উভয় কক্ষ সমান ক্ষমতা ভোগ করে, এগুলো লিখবে না, আলোচনা শুনো। যেসব ক্ষেত্রে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতা ভোগ করে, যেসব ক্ষেত্রে লোকসভা বেশি ক্ষমতা ভোগ করে, আর 3 নম্বর হলো যেসব ক্ষেত্রে রাজ্যসভা লোকসভার থেকে বেশি ক্ষমতা ভোগ করে। এবার আমরা প্যারাসেন্স করে সামগ্রিক আলোচনা। সুতরাং আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে সামগ্রিকভাবে লোকসভা রাজ্যসভা থেকে অধিক ক্ষমতা ও মর্যাদা ভোগ করে। লোকসভা জনপ্রতিনিধি কক্ষ। সুতরাং ভারতীয় জাতির প্রতীক হল লোকসভা। এদিক থেকে লোকসভা ব্যাপক মর্যাদা ভোগ করে, কিন্তু রাজ্যসভার সদস্যরা জনগণের পরোক্ষ ভোটে নির্বাচিত হন, জাতির প্রতীক নয়। আবার রাজ্যসভা ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রতীক। রাজ্যসভা প্রত্যেকটা রাজ্য থেকে বিধায়কদের দ্বারা নির্বাচিত সদস্যরা ক্ষমতায় আসে এবং তারা রাজ্যের প্রতিনিধিত্ব করে। তাহলে রাজ্যসভার হলো রাজ্যগুলির প্রতীক। আমরা যদি লোকসভা এবং রাজ্যসভাকে ব্রিটেনের পার্লামেন্টের 2টি কক্ষ কমন সভা ও লর্ডসভার সঙ্গে তুলনা করি, তাহলে দেখতে পাব ভারতের রাজ্যসভা ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভার মতো অতটা ক্ষমতাহীন নয়। লর্ডসভা থেকে রাজ্যসভা বেশি ক্ষমতা ভোগ করে। আবার মার্কিন সিনেটের সঙ্গে যদি লোকসভাকে ভারতের রাজ্যসভাকে তুলনা করি মার্কিন সিনেটের সঙ্গে, তাহলে মার্কিন সিনেটের মতো ভারতের রাজ্যসভা অতটা শক্তিশালী নয়। যাই হোক, ভারতীয় প্রেক্ষাপটে সামগ্রিকভাবে শুধু সাংবিধানিক দিক থেকে নয়, বাস্তব দিক থেকে লোকসভা রাজ্যসভা থেকে অনেক বেশি ক্ষমতার অধিকারী। তাই জনপ্রতিনিধিরা লোকসভার সদস্য হিসাবে নির্বাচিত হতে চান, অন্যদিকে রাজ্যসভার সদস্য হওয়ার জন্যে ততটা লালায়িত নন। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে সিনেটের মর্যাদা বেশি, উচ্চকক্ষ। সিনেটের সদস্য হওয়ার জন্য সে দেশের জনপ্রতিনিধিরা আগ্রহী হয়। কমপ্লিট। পরের একটা কোশ্চেন লেখাবো, উত্তর লেখাবো, কোশ্চেন লেখাবো। আমাদের গত বছরে সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা এটা চলে এসছে। এবারে আমাদের ইম্পর্ট্যান্ট ভারতের সংবিধানে উল্লেখিত গণতান্ত্রিক শব্দটি এবং সার্বভৌম শব্দটির তাৎপর্য এবং সাধারণতান্ত্রিক শব্দটির তাৎপর্য, এই 3টি নিয়ে আমরা লেখাবো। প্রশ্ন: ভারতের সংবিধানের প্রস্তাবনায় গণতান্ত্রিক শব্দটির
সার্বভৌম শব্দটির এবং সাধারণতান্ত্রিক শব্দটির তাৎপর্য উল্লেখ করো। 3টি মিলে কোশ্চেন না হতে পারে, কিন্তু 3টি রাখতে হবে, 2টো মিলে কোশ্চেন হতে পারে। এবার অ্যান্সার। যেহেতু 3টি বিষয় আছে, 3টির আলাদা আলাদা হেডলাইন করে লেখাবো। প্রথমে সার্বভৌম। সার্বভৌম লিখো, আন্ডারলাইন করো, ড্যাশ দিয়ে লেখো। ভারতের সংবিধানে প্রস্তাবনায় উল্লেখিত সার্বভৌম কথাটির অর্থ হল আভ্যন্তরীণ এবং বাহ্যিক বিষয়ে ভারত রাষ্ট্র সম্পূর্ণভাবে স্বাধীন। ভারত রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা আছে। আভ্যন্তরীণ ক্ষেত্রে ভারত রাষ্ট্রের সরকার চূড়ান্ত ক্ষমতা ভোগ করে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত সম্পূর্ণভাবে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। ভারত অন্য কোনো রাষ্ট্রের দ্বারা পরিচালিত হবে না। প্যারা চেঞ্জ করো। ভারত সরকার স্বাধীনভাবে বিদেশ নীতি নির্ধারণ করে এবং তা প্রয়োগ করে। তবে ভারত সরকার সংবিধানকে মান্য করে মর্যাদা দিয়ে পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। প্রয়োজন বোধে ভারতের কোনো অংশ কোনো বিদেশি রাষ্ট্রকে দিয়ে দিতে পারে। তবে জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়েই ভারত সরকার এই কাজ করবে। প্যারাসেন্স করে। অনেকে অভিযোগ করেন যে স্বাধীনতার পর ভারত কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেছে। ব্রিটিশ কমনওয়েলথ ব্রিটিশ সরকার দ্বারা গঠিত। কমনওয়েলথের নেতা ইংল্যান্ডের রাজা বা রানী। এর সদস্যপদ গ্রহণ করার অর্থ ভারত সার্বভৌম নয়। যে সাম্রাজ্যবাদী উপনিবেশিক শক্তি 190 বছর ধরে ভারতকে শাসনের নামে শোষণ করেছে এবং জনগণের উপরে অত্যাচার করেছে, সেই দেশের নেতৃত্বে গঠিত কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করা
ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করেছে। প্যারাচেন্স। তবে ব্রিটিশ কমনওয়েলথ এই কথাটি থেকে ব্রিটিশ কথাটি বাদ দেওয়া হয়েছে, শুধু কমনওয়েলথ কথাটা যুক্ত করা হয়েছে। যাই হোক, যারা সমালোচক তারা বলছেন এই কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করা ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা হয়েছে। প্যারাচেন্স। এই সমালোচকদের উত্তরে একথা বলা যায়, কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করা ভারত সরকারের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে। ভারত কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেছে, যে কোনো মুহূর্তে এই সদস্যপদ ত্যাগ করতে পারে। কমনওয়েলথ কেন গঠিত হয়েছে? ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদী শক্তি যেসব ভূখণ্ডকে স্বাধীনতা দিয়েছে সেই সব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই, আর্থিক এবং সামাজিক দিক থেকে। এটা কথা বলা যায় যে নয়া উপনিবেশবাদী কৌশল, তবে ভারত বোঝাপড়ার মাধ্যমে স্বাধীনতা লাভ করেছে, কোনো রক্তাক্ত বিপ্লব বা সংগ্রামের মাধ্যমে ভারত স্বাধীনতা লাভ করেনি। 1947 সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হয়। সেই আইন অনুযায়ী ভারত স্বাধীনতা লাভ করে। সেই আইন অনুযায়ী ভারত পাকিস্তান দুটি রাষ্ট্র তৈরি হয়। সুতরাং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে ভারতের নেতাদের যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। ভারতের সংবিধান রচনা হবে ব্রিটিশ সরকার ঠিক করে দিয়েছে, নির্দেশ দিয়েছে গণপরিষদ গঠন করতে। তাই ক্ষমতা হস্তান্তরের পর্যায়ের মধ্যেই স্বাধীন ভারতের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বের উপর একটা চরম আঘাত রয়েছে, সে কথা অস্বীকার করা যাবে না। প্যারাচেন্স। যাই হোক, ভারত সার্বভৌম একটি রাষ্ট্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। স্বাধীন ভারতের সংবিধান 1946 সাল থেকে রচনা শুরু হয় এবং 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধানকে গ্রহণ করা হয়। আরও বক্তব্য, 1950 সালের 26শে জানুয়ারি এই সংবিধানকে কার্যকরী করা হয়েছে এবং এই সংবিধানকে ভারতের জনগণ মেনেও নিয়েছে। 1952 সালে প্রথম নির্বাচন হয় এবং সেই পরবর্তী যতগুলি নির্বাচন হয়েছে, 2019 সালে যে লোকসভা নির্বাচন হয়েছে, সমস্ত নির্বাচনে জনগণ অংশ নিয়ে ভারত রাষ্ট্রকে সমর্থন করেছে এবং ভারত সরকারকে সমর্থন করেছে। যাক, এ বিষয়ে বিশেষজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞ দুর্গাদাস বসু, ডিডি বসু, তিনি বলেছেন যে ভারতের সংবিধান অনুযায়ী ভারত সম্পূর্ণভাবে স্বাধীন। ভারত নিজস্ব সংবিধান রচনা করেছে এবং এই সংবিধান অনুযায়ী ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতি পরিচালিত হয়। সুতরাং ভারত
সার্বভৌম রাষ্ট্র। ভারত শুধু কমনওয়েলথ না, যে কোনো আঞ্চলিক সংগঠন, যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সংগঠন সার্ক, এর সদস্যপদ ত্যাগ করতে পারে, জাতিপুঞ্জের সদস্যপদ ত্যাগ করতে পারে। সুতরাং ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে নিজে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সংবিধান বিশেষজ্ঞ এস.সি. কাশ্যপ, সংবিধান বিশেষজ্ঞ S.C. কাশ্যপ বলেছেন, ভারতের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করা যায় না, তবে বর্তমানে প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌমিকতার উপর কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতা সার্বভৌম ক্ষমতাকে কিছুটা নিয়ন্ত্রণ করে। ভারতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি। সম্মিলিত জাতিপুঞ্জ, EU, বিভিন্ন আঞ্চলিক সংগঠন, বড় বড় রাষ্ট্রের বিদেশ নীতি প্রভৃতিকে গুরুত্ব দিয়েই ভারতের সার্বভৌমিকতাকে বজায় রেখে বিভিন্ন ধরনের চুক্তি গ্রহণ করছে। তাই শুধু ভারত নয়, উন্নয়নশীল এবং অনুন্নত দেশের প্রত্যেকটা সার্বভৌম রাষ্ট্রের উপর অর্থনৈতিক সংস্থাগুলির দ্বারা সার্বভৌম ক্ষমতা সীমিত হচ্ছে, এ বিষয়ে সন্দেহ নেই। চূড়ান্তভাবে ভারত সার্বভৌম রাষ্ট্র, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট প্যারাসেন্স হেডলাইন, গণতন্ত্র। ভারতের সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্র শব্দটি উল্লেখ আছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারত উদারনৈতিক গণতান্ত্রিক আদর্শকে গ্রহণ করেছে। প্যারাসেন্স কর। গণতন্ত্রের দুটি অর্থ আছে, একটা সংকীর্ণ অর্থ আর একটা ব্যাপক অর্থ। সংকীর্ণ অর্থে গণতন্ত্র হল রাজনৈতিক গণতন্ত্র, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। ভারতবর্ষ এই অর্থে গণতন্ত্রকে গ্রহণ করেছে। ভারতের সরকার গঠন, সরকার পরিবর্তন, শাসন ব্যবস্থা পরিচালনা প্রভৃতি ক্ষেত্রে নির্বাচনকে গুরুত্ব দেওয়া হয়। প্রভৃতি ক্ষেত্রে আইনের অনুশাসনকে গুরুত্ব দেওয়া হয়। সার্বিক ভোটাধিকারকে স্বীকার করা হয়। 326 ধারায় ভারতের নাগরিকদের সার্বজনীন ভোটাধিকারকে স্বীকার করা হয়েছে। ভারতের শাসন ব্যবস্থাতে স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। এক কথায়
উদারনৈতিক গণতন্ত্রকে ভারতের রাজনীতি ও শাসন ব্যবস্থাতে গ্রহণ করা হয়েছে। প্যারাচেঞ্জ সংকীর্ণ অর্থে ভারতে গণতন্ত্র শব্দটিকে গ্রহণ করা হলেও ভারত জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে গ্রহণ করেছে। জওহরলাল নেহরু 1955 সালে আবাদি কংগ্রেসের সম্মেলনে বলেছেন, ভারতকে সমাজতান্ত্রিক ধাঁচে গড়ে তুলতে হবে। ইন্দিরা গান্ধী পঞ্চম পরিকল্পনায় ঘোষণা করেন গরিবি হটাও। ইন্দিরা গান্ধী 1976 সালে 42তম সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি উল্লেখ করেন। 1969 সালে 14টি ব্যাংক জাতীয়করণ করেন এবং ভারতবর্ষে পরিকল্পিত অর্থনীতিকে গ্রহণ করা হয়েছে। প্রতি 5 বছর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়েছে এবং তার মাধ্যমে ভারতের আর্থিক উন্নতির চেষ্টা করা হচ্ছে। তাহলে শুধুমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সংকীর্ণ অর্থে যে গণতন্ত্র, সেটাকে ভারতের শাসন ব্যবস্থাতে গুরুত্ব দেওয়া হয়নি। তার পাশাপাশি অর্থনৈতিক গণতন্ত্র, এটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। জওহরলাল নেহরু কাল্পনিক সমাজবাদী ছিলেন, সে কারণে তিনি ভারতে জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শকে কার্যকরী করা এবং তার পাশাপাশি গণতান্ত্রিক সমাজবাদকেও গুরুত্ব দিয়েছেন। ইন্দিরা গান্ধী সমাজতন্ত্র কথাটি ঘোষণার মধ্য দিয়ে শ্রেণী সংগ্রাম ও বিপ্লবের মাধ্যমে ভারতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এটাকে গ্রহণ করেননি। তিনি বলেছেন পরিকল্পিত অর্থনীতি গ্রহণের মধ্য দিয়ে ভারতের ধনী দরিদ্রের ব্যবধান কমাতে হবে, দারিদ্রতা দূর করতে হবে, ব্যক্তি মালিকানার পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাকে গুরুত্ব দিতে হবে, রাষ্ট্রীয় উদ্যোগে শিল্প কারখানা গড়ে তুলতে হবে। নেহরু বলেছেন যে ব্যক্তি উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগে শিল্প কারখানা, বিশেষ করে ভারী শিল্পকে গুরুত্ব দিতে হবে। এর মধ্য দিয়ে ভারতের আর্থিক উন্নতি ঘটবে। সুতরাং ভারতের গণতন্ত্রকে শুধু রাজনৈতিক গণতন্ত্র আমরা বলবো না, এখানে আর্থিক গণতন্ত্রের কথা বলবো। কিন্তু একথাও ঠিক, ভারতের মোট সম্পদের প্রায় অংশ মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। নির্দেশমূলক নীতিতে বলা আছে যে মুষ্টিমেয় ব্যক্তির হাতে যাতে সম্পদ কেন্দ্রীভূত না হয়, তার জন্য ভারত রাষ্ট্র তার সরকার ব্যবস্থা গ্রহণ করবে, কিন্তু সেটা সম্ভব হয়নি। যাই হোক, অর্থনৈতিক গণতন্ত্রকে, রাষ্ট্রীয় উদ্যোগকে ব্যক্তি মালিকানার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে। এর ফলে ভারতের গণতন্ত্র অর্থনৈতিক গণতন্ত্রে পরিণত হয়েছে, ধনী দরিদ্রের ব্যবধান দূর করারও ব্যবস্থা হয়েছে। প্যারাচেঞ্জ। কিন্তু ভারতবর্ষ যে সংকীর্ণ অর্থে গণতন্ত্র, সেটা আরও পরিষ্কারভাবে স্পষ্ট হয়ে ওঠে 1991 সালের আগে ভারত সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল, 1991 সাল থেকে ভারত সরকার তার উল্টো সিদ্ধান্ত গ্রহণ করে। ভারত সরকার 1991 সাল থেকে উদারনীতিকে গ্রহণ করে, বিশ্বায়ন প্রক্রিয়াকে গ্রহণ করে, বেসরকারীকরণ প্রক্রিয়াকে গ্রহণ করে, যার ফলে রাষ্ট্রীয় উদ্যোগকে বিলোপ করে এবং তার পাশাপাশি বেসরকারি উদ্যোগে প্রাধান্য দেয়। এতে ভারতের ধনী দরিদ্রের ব্যবধান বৃদ্ধি পায়।
ভারতে জাতীয় আয় বাড়ে, মাথাপিছু আয় বাড়ে, গড় মাথাপিছু আয় বাড়ে, কিন্তু ধনবৈষম্য আরও বাড়ে। সম্পদ আরও মুষ্টিমেয় ব্যক্তির হাতে আরও বেশি কেন্দ্রীভূত হয়। সুতরাং ভারতে অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা জানি যে অর্থনৈতিক ক্ষেত্রে যদি সাম্য প্রতিষ্ঠিত করা সম্ভব না হয়, তাহলে রাজনৈতিক ক্ষেত্রে সাম্য, সামাজিক ক্ষেত্রে সাম্য তা অর্থহীন হয়ে পড়ে। ভারতে প্রত্যেক নাগরিকের ভোটাধিকার আছে, কিন্তু অর্থ বৈষম্যের কারণে প্রত্যেকে ভোট দিলেও ধনীরা যে সুযোগ সুবিধা পায় রাষ্ট্রের কাছ থেকে, দরিদ্ররা তার ছিটেফোঁটেও পায় না। যাই হোক, ভারতীয় সর্বশেষে প্যারাচেঞ্জ করে সর্বশেষে কথা আমরা বলবো, ভারতের যে রাজনীতি, ভারতের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রে আমলাতান্ত্রিক চরিত্র, দুর্নীতি পরায়ণতা এবং সঠিক রাজনৈতিক নেতৃত্ব, সততার অভাব ইত্যাদির কারণে ভারতে আর্থিক ক্ষেত্রে ন্যায় প্রতিষ্ঠিত হয়নি। তবে পরিস্থিতি বেসরকারীকরণ গুরুত্ব দিলেও সাম্প্রতিককালে ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প এবং স্বনির্ভরশীল অর্থনীতি গঠনের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এর মাধ্যমে ভারতের নির্দেশমূলক নীতির যে আদর্শ সেগুলিকে কার্যকরী করার চেষ্টা হচ্ছে। এর ফলে ভারতের গণতন্ত্র শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে সীমিত থাকবে না, তার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও সম্প্রসারিত হবে। প্যারাচেঞ্জ হেডলাইন: সাধারণতন্ত্র, সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র, ইংলিশ টার্ম হচ্ছে রিপাবলিক। অ্যান্সার: ভারতের সংবিধানের প্রস্তাবনায় সাধারণতন্ত্র শব্দটি গৃহীত হয়েছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ভারতের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে ব্রিটেনকে ব্যাপকভাবে অনুসরণ করা হয়েছে, কিন্তু ভারতের শাসক প্রধান কে নির্বাচনের ক্ষেত্রে ব্রিটিশ শাসক প্রধান রাজা বা রানীর কে অনুসরণ করা হয়নি। প্যারাচেঞ্জ কর। গণতন্ত্রে নির্বাচন ব্যবস্থা থাকে, তার পাশাপাশি কিছু ক্ষেত্রে মনোনীত বংশগতভাবে ক্ষমতাসীন এ বিষয়টাও থাকে। ব্রিটেনে রাজা বা রানী বংশগতভাবে ক্ষমতায় আসেন। ব্রিটেনের পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ডসভার অধিকাংশ সদস্য বংশগতভাবে ক্ষমতায় আসেন, আর কিছু সদস্য রাজা বা রানীর দ্বারা মনোনীত। এই ব্যবস্থাটাকে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে গ্রহণ করা হয়নি, ভারতের রাজনীতিতে গ্রহণ করা হয়নি। ভারতের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক, তার পাশাপাশি সাধারণতান্ত্রিক। কিন্তু ব্রিটেনের শাসন ব্যবস্থা গণতান্ত্রিক, তার পাশাপাশি সাধারণতান্ত্রিক নয়, তার পাশাপাশি রাজতান্ত্রিক। প্যারাচেঞ্জ করে। ভারতের রাষ্ট্রপ্রধান, সর্বোচ্চ শাসক, রাষ্ট্রপতি পদটি নির্বাচনমূলক। ভারতের রাষ্ট্রপতিকে জনগণ সরাসরিভাবে নির্বাচিত করতে পারে না। ভারতের রাষ্ট্রপতিকে রাজ্য আইনসভার অর্থাৎ বিধানসভার নির্বাচিত সদস্য
কেন্দ্রীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার নির্বাচিত সদস্য এবং উচ্চকক্ষ রাজ্যসভার নির্বাচিত সদস্যরা রাষ্ট্রপতিকে ভোট দিয়ে নির্বাচিত করেন। ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হন, তিনি বংশগতভাবে ক্ষমতায় আসেন না। আবার আমাদের উচ্চকক্ষ রাজ্যসভাতেও দুজন মনোনীত সদস্য আছে। রাজ্যসভাতে 12 জন মনোনীত সদস্য আছে, ভুল বলেছি, 12 জন সদস্য মনোনীত আছেন। লোকসভাতে 2 জন মনোনীত সদস্য আছেন। কিন্তু সেক্ষেত্রে তোমার বিভিন্ন বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। রাজ্যসভার সদস্য নির্বাচনের ক্ষেত্রে, মনোনীত করার ক্ষেত্রে সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত কিনা, খেলার সঙ্গে যুক্ত কিনা, সংস্কৃতির সঙ্গে যুক্ত কিনা, বিজ্ঞান পরিষেবার সঙ্গে যুক্ত কিনা, এইসব বিবেচনা করা হয়। সুতরাং ভারত একটি সাধারণতান্ত্রিক রাষ্ট্র, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে সর্বোচ্চ পদ, রাষ্ট্রপতির পদ, পরোক্ষভাবে নির্বাচনমূলক উত্তরাধিকার সূত্রে বা বংশানুক্রমিকভাবে তিনি ক্ষমতায় আসেন না। প্যারাচেঞ্জ। এস.সি. কাশ্যপ বলেছেন, সাধারণতন্ত্র এক বিশেষ রাষ্ট্র ব্যবস্থা। এই রাষ্ট্র ব্যবস্থাতে জনগণকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখানে কোনো প্রভাবশালী ব্যক্তি, কোনো বংশ মর্যাদার অধিকারী ব্যক্তি তারা বিশেষ সুযোগ সুবিধা পাবেন না। পদাধিকারী, সর্বোচ্চ পদাধিকারী নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হবেন। ভারতের রাষ্ট্রপতি পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন, তাই ভারত একটি সাধারণতান্ত্রিক রাষ্ট্র। এবং এই নির্বাচনের ক্ষেত্রে সার্বিক ভোটাধিকার, জনগণের সার্বিক ভোটাধিকারকে স্বীকার করা হয়েছে। নেক্সট প্যারাচেঞ্জ। অনেকে অভিযোগ করেন স্বাধীনতার পর ভারত ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করেছে। পরবর্তীকালে ব্রিটিশ কথাটি বাদ যায়, কমনওয়েলথ নাম হয়, তাতেও ভারত সদস্যপদ লাভ করেছে। এতে ভারতের সাধারণতান্ত্রিক চরিত্র ক্ষুণ্ণ হয়েছে। ব্রিটিশ কমনওয়েলথের নেতা বা নেত্রী, ইংল্যান্ডের রাজা বা রানী, তিনি বংশগতভাবে ক্ষমতায় আসেন, তিনি নির্বাচিত নন। অনির্বাচিত সংস্থার নেতা বা নেত্রীকে ভারত গুরুত্ব দিচ্ছে, এতে ভারতের সাধারণতন্ত্র চরিত্র ক্ষুণ্ণ হচ্ছে। প্যারাচেন। এই অভিযোগের পাল্টা হিসাবে আমরা যুক্তি দেখাতে পারি যে কমনওয়েলথের বা ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করা ভারত রাষ্ট্রের ইচ্ছা অনিচ্ছার উপরে নির্ভর করে। ভারত যদি মনে করে তার সাধারণতান্ত্রিক চরিত্র ক্ষুণ্ণ হচ্ছে, তাহলে কমনওয়েলথের সদস্যপদ গ্রহণ করবে না, সদস্যপদ ত্যাগ করবে। যাই হোক, ভারত সাধারণতান্ত্রিক রাষ্ট্র, কয়েকজন মনোনীত সদস্য থাকলেও
এবং রাজ্য আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, অর্থাৎ বিধানমণ্ডলী থাকলেও কয়েকটা রাজ্যে আছে। উচ্চ পরিষদে রাজ্যপাল কয়েকজনকে মনোনীত করতে পারে, আবার বিধানসভাতেও প্রয়োজন মনে করলে রাজ্যপাল একজনকে মনোনীত করতে পারে। এই বিষয়গুলি কিন্তু ভারতের সাধারণতান্ত্রিক চরিত্রকে ক্ষুণ্ণ করে না। একথাও বলা দরকার, সাধারণতন্ত্রে জনগণ সবথেকে বেশি গুরুত্ব লাভ করবে। ভারত সাধারণতান্ত্রিক রাষ্ট্র হলো, ভারতের জনগণ এখনো অজ্ঞ, অসচেতন। রাজনীতিতে দুর্বৃত্তায়ন আছে, যার ফলে ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেন না। সেক্ষেত্রে সরকার নির্বাচনের ক্ষেত্রে জনগণই হলো যে মূল ক্ষমতার অধিকারী, সেটা বাস্তবায়িত হচ্ছে না। তাই ভারতের গণতন্ত্রকে যদি আরও উন্নত করা যায়, তাহলে ভারতের সাধারণতান্ত্রিক চরিত্র আরও বেশি বিকশিত হবে, আরও বেশি কার্যকরী হবে।